আজকের আলোচনার বিষয় হস্তা নক্ষত্রের কর্মজীবন। বেশ কিছুদিন ধরে ভাবছি যে আপনাদের গত মাসের অর্থাৎ মার্চ মাসের 5,000 ভিউ ক্রস করার কারণে একটা ভিডিও দেব, হয়ে উঠছিল না। আজকে সময় পেলাম। আপনাদের কর্মঘর অর্থাৎ কোন কোন বিষয়ে আপনাদের পারদর্শিতা রয়েছে, আপনাদের আসলে ব্যক্তিত্ব কেমন এবং কী ধরনের কাজে আপনারা ভালো করে থাকেন, আমরা সেই বিষয় নিয়েই মূলত আলোচনা করব। এক্ষেত্রে যেহেতু আপনার জন্ম সময়ে আপনি হস্তা নক্ষত্র পেয়েছেন, আপনারা হস্তা শুনেই তো বুঝতে পারছেন যে এই নক্ষত্রের মানুষরা হাতের কাজে পারদর্শী হয়ে থাকে, এটি বুঝতে পারলেন। এবার আমরা যদি একটু দেখি নক্ষত্র এবং রাশি অধিপতিকে, আমরা নক্ষত্র অধিপতি হিসেবে চন্দ্রকে পাচ্ছি আর রাশির অধিপতি হিসাবে বুধকে পাচ্ছি। তাহলে বুধ এবং চন্দ্র প্রধান হয়ে গেল আপনাদের জন্য। এবার দেখি দশা। দশাতে জীবনের প্রথম দশা আপনারা চন্দ্রের দশা পাচ্ছেন। এবার চন্দ্রের দশার মানুষ কেমন হয়? চন্দ্রের দশার মানুষ হচ্ছে ফর্সা হয়ে থাকে, আপনাদের মুখটা গোল। আমি এ পর্যন্ত যত মানুষের হরস্কোপ করেছি, আমি তো হরস্কোপ করলে ছবি নিই, অনেকেই দেয়, ম্যাক্সিমাম মানুষ দেয়। তো ছবি দিলে আমি দেখি ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, চেহারাটা গোল, মুখের অবয়বটা গোল হয়ে থাকে এবং ফর্সা, চোখ বড় বড় এরকম। এই হস্তা নক্ষত্রের মানুষ হাতের কাজে পারদর্শী। এর মানে কিন্তু এই না যে তারা শারীরিকভাবেও অনেক শক্তিশালী, এই জায়গাটা বুঝতে হবে। শুধু হাতের কাজে পারদর্শী, শারীরিক সক্ষমতা কিন্তু এত বেশি না, অর্থাৎ শক্তিশালী না তারা শারীরিকভাবে এত। আপনাদের বুধ যেহেতু রাশির অধিপতি, অতএব আপনারা স্নায়বিকভাবে অনেক বেশি শক্তিশালী, হাইপার অ্যাক্টিভ, ব্রেনটা হাইপার অ্যাক্টিভ। এবার দেখুন, যে কোনো কাজ আপনারা দায়িত্ব যখন নেন তখন সেই কাজটা শেষ করার জন্য মরিয়া থাকেন আপনারা। কারণ চন্দ্র হচ্ছে সবচেয়ে দ্রুত এই রাশিচক্রকে ঘুরে আসতে পারে, আর দ্বিতীয় স্থানেই আছে বুধ, যে এই রাশিচক্রকে দ্রুত ঘুরে আসতে পারে। তো সেই হিসাবে চন্দ্র এবং বুধ এই দুটোই হলো আপনাদের মূল গ্রহ। এবার ব্যক্তি হিসেবে তাহলে আপনি কেমন হচ্ছেন? অত্যন্ত দ্রুত, সব কিছু দ্রুত করতে পছন্দ করেন, হাইপার অ্যাক্টিভ আপনার ব্রেন। এইবার এমন যদি কাজ হয়, ধরা যাক একটা কাজ নিলেন, ঠিকাদারি ব্যবসা। চিন্তা করেন তো, ঠিকাদারির কাজ আপনার পক্ষে সম্ভব কি না? সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে এই কাজটা অনেক সময় নিয়ে করতে হয়, সময়ের ব্যাপার আছে, সম্ভব না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এমন কোনো কাজ যে কাজ অনেক সময় ধরে চলে, এরকম কাজ হস্তা নক্ষত্রের মানুষ করতে পারে না, নিতে পারে না। কারণ হচ্ছে তারা যে কোনো কাজ দ্রুত শেষ করতে চায়। এবার আপনি যে কাজটা নিলেন সেই কাজটা তো শেষ হচ্ছে না আপনার মাথায়। কাজ বাস্তবে শেষ হওয়ার আগেই আপনার মাথায় সেই কাজটা বহুবার শেষ হয়ে যায়। আপনি চিন্তার জগতে সেটিকে শেষ করে ফেলছেন, কারণ ওইটা যদি শেষ না হয় তাহলে আপনি তো স্বস্তি পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। এটি হচ্ছে মূল বিষয়। আমি দেখেছি হাতের কাজে পারদর্শী এরকম মানুষ হিসেবে অনেকেই শিক্ষকতাকে বেছে নেয়, নিজের হাতে কোনো কিছু করে, যেমন সেলাইয়ের কাজ, দর্জি, তারপরে হচ্ছে ডিজাইন, এছাড়াও আছে হচ্ছে রং করা, বা হচ্ছে শিল্প জগতের কোনো কিছু আর্ট, তারপরে হচ্ছে ছবি আঁকা, তারপরে হচ্ছে যে কোনো কিছু প্রসেস করা, এই সংক্রান্ত কাজ। তারপরে থাকছে ডাক্তারির যে পেশাটা, এটা থাকছে, সার্জন হিসেবে কাজ করতে পারে, ডেন্টালের হতে পারে, এরকম আর কি। এমন বিষয় যেখানে আপনার হাতের সরাসরি প্রয়োগ রয়েছে, এটি ছাড়া সম্ভব না। বুঝতে পারলেন আশা করি। আমরা আপনার যে কর্মঘর, এখানে আমরা যে কথা বলছিলাম আপনার ঘর থেকে কর্মঘরের কথা, কর্মঘরের অধিপতি মিথুন, ওইটারও অধিপতি বুধ। তাতে দেখা যায় যে রাশির অধিপতি এবং কর্মঘরের অধিপতি দুটোই বুধ। এর মানে হলো আপনি এমন কোনো পেশায় পারদর্শী হবেন যেখানে আপনার বুদ্ধিমত্তা প্রধান হওয়া লাগে।
আপনাকে বুদ্ধিমত্তা প্রধান হওয়া লাগে, অর্থাৎ আপনার কথার মূল্য রয়েছে। আপনি শুধুমাত্র কাজ করে চলে গেলেন এরকম না, কথার কথার মাধ্যমে আপনার কাজ হয়। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, কথার মাধ্যমে কাজ হয়, অর্থাৎ কাউকে আপনি পরামর্শ দিলেন, কনসালটেন্ট হতে পারেন, পরামর্শক, বিশেষজ্ঞ, এই বিষয়ক আপনি এক্সপার্ট হতে পারেন, আবার এই বিষয়ে পরামর্শ দিতে পারেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার সাফল্য রয়েছে। আবার দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বুধের যে জাতক জাতিকা রয়েছে, অর্থাৎ গেম তারা ভালো পছন্দ করে, কিছু কিছু ক্ষেত্র বিশেষ গেম পছন্দ করে। আবার চন্দ্রের বৈশিষ্ট্যের কারণে অনেকে ঘুরতে খুব পছন্দ করে। আপনাদের যে রাশির অধিপতি হচ্ছে বুধ, এর যে কারকতা, এর সাথে সাথে কিন্তু আপনার চন্দ্রের কারকতাও পাচ্ছেন, অর্থাৎ দ্রুত সুইং করা, পরিবর্তন হওয়া, যে কোনো কিছু দ্রুত পরিবর্তন হওয়া, উদ্ভাবনী শক্তি রয়েছে আপনাদের মধ্যে। দেখা যাচ্ছে কোনো কিছু আবিষ্কার করে ফেলা, হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করে ফেললেন। তারপর হচ্ছে যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখা, যেমন রাসায়নিক কোনো কাজ, রসায়ন সংক্রান্ত কোনো বিষয় রয়েছে, যে ক্ষেত্রে আপনি ইনোভেটিভ আইডিয়া দিতে পারেন। যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে, নকশার ক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া, ইনস্ট্যান্ট বুদ্ধি, যেটা আরেকজনের মাথায় খেলে না। এই জন্য আপনারা ব্যবসা ক্ষেত্রে বিরাটভাবে সফল হয়ে থাকেন। আপনারা যদি বলেন কই ব্যবসা ক্ষেত্রে তো আমরা ওইভাবে সফল হই না, অনেকেই বলতে পারে এরকম, কিন্তু আপনাদের যোগ্যতা আছে, পারদর্শিতা আছে, এই কথা তো আর মিথ্যা না। আপনাদের গলা ভালো, চেহারা ভালো, তারপরে হচ্ছে আপনাদের মধ্যে শৈল্পিক সত্তা রয়েছে, এইগুলো তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলো তো এমনিতেই আছে। সেইটা যদি থাকে তাহলে প্রবলেমটা কোথায় হয়? জন্ম সময়ে যে অন্যান্য গ্রহ পরিস্থিতি এবং যে লগ্ন, এটিই মূলত প্রবলেম সৃষ্টি করে থাকে। আপনাদের সবারই কিন্তু দশা চন্দ্রের দশাতে শুরু হয়। আর আপনারা জানেন যে আপনাদের যে কর্মঘরের অধিপতি হচ্ছে বুধ, এবং ওখানে তুঙ্গি হয় একটা গ্রহ, সেই গ্রহটার নাম হচ্ছে রাহু। তার মানে জন্ম সময়ে যদি আপনার রাহু গ্রহটা ভালো থাকে, তাহলে আপনার ভাগ্য কিন্তু অনেক ভালো হতে পারে। আর ওখানেই নিঃস্ত হয় কেতু। তার মানে কেতু যদি কোনো পাপ সম্পর্ক সৃষ্টি করে, তাহলে কিন্তু বিপদ, কেতুর কাছ থেকে বিপদ আছে। দেখুন, এবার আপনার জীবনে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রথমে আপনি চন্দ্রের দশা পেয়ে যাচ্ছেন। এবার যদি জন্ম সময়ে চন্দ্রের উপরে শনির প্রভাব বিস্তার থাকে, অনেকেরই থাকতে পারে, শনি এমন পজিশনে থাকলো যেখান থেকে চন্দ্রের উপর প্রভাব বিস্তার করে আছে, সেই ক্ষেত্রে ছোটোবেলা থেকেই আপনাদের মধ্যে একটা গাম্ভীর্য তৈরি হচ্ছে, অর্থাৎ বুধের যে চপলতা, চন্দ্রের যে চপলতা, সেটি থাকছে না, গাম্ভীর্য থাকছে। বুঝতে পারলেন? গাম্ভীর্য থাকছে। এখন এই গাম্ভীর্য নিয়ে ছোটোবেলা থেকে আপনারা বড় হচ্ছেন। এইবার এই চন্দ্রের শেষ হতে না হতেই কত বছর আপনারা পাবেন সেটা তো ডিপেন্ড করছে, কিন্তু চন্দ্রের শেষ হতে না হতেই চলে আসছে নতুন আর এক দশা। তা সেক্ষেত্রে আমরা মঙ্গলের দশায় চলে যেতে পারি। মঙ্গলের দশা আপনারা পাবেন হচ্ছে মোটামুটি 7 বছর মতো, কিন্তু সবাই পাবেন, কারণ চন্দ্রের দশা পার হওয়ার পরে মঙ্গলের দশা পাবেন না এরকম তো হতে পারে না, কারণ এটাই তো সিরিয়াল। অতএব মঙ্গলের দশা অবশ্যই আপনারা পাবেন। তো তাহলে আমরা কন্যায় তো চন্দ্রকে হস্তা নক্ষত্রে পেয়ে গিয়েছি, সেক্ষেত্রে চন্দ্রের পজিশন এর চাইতে গুরুত্বপূর্ণ হলো এর উপরে কোন কোন গ্রহ কেমনভাবে দৃষ্টি দিল, এইটা। এইবার এই যে চন্দ্রর কথা বলছিলাম আর বুধের কথা বলছিলাম, যারা অনেক বেশি চপল স্বভাবের, আর যদি শনির দৃষ্টি চন্দ্রের উপর থাকে, তাহলে তো গাম্ভীর্য অর্জন করছে, অর্থাৎ কন্ট্রোলটা পাচ্ছে। নেগেটিভলি যদি প্রভাবিত না হয়ে পজিটিভলি প্রভাবিত হয়, অবশ্যই কন্ট্রোল পাচ্ছে, আপনারা কন্ট্রোল পাচ্ছেন। কিন্তু মঙ্গলের দশা যখন আসছে, চপলতার মাত্রা কতটা বাড়ছে আপনারা চিন্তা করুন। যদি আপনি চন্দ্রের দশার পুরো 10 বছরই পান, তাহলে এই পাশে মঙ্গলের 7 বছর হয়ে সর্বোচ্চ 17 বছর আপনার হতে পারে। মানে আপনি বয়সন্ধিকালের ভিতরে থাকছেন কিন্তু, অর্থাৎ এই সময়টাই যে মানুষ বিপথে চলে যায়, ভুল পথ বেছে নেয়, এবং অনেকেই রিলেশন করে ফেলে, কারণ আপনাদের চেহারা ছোটোবেলা থেকে অনেক সুন্দর হওয়ার কারণে আপনারা অনেকেই এই রিলেশনের ভিতরে জড়িয়ে যান। এ কথা কিন্তু সত্যি, অনেকেই অনৈতিক সম্পর্কের দিকে জড়িয়ে যান। এখন আপনি বলবেন যে না,
এরকম এইগুলো বলা ঠিক না, বা আমার চরিত্রের উপর দোষারোপ করা হচ্ছে। আপনি নিজের সাথে নিজে কথা বলুন। আমি যেভাবে আপনাকে বললাম, আপনি জাস্ট নিজের সাথে নিজে বলুন। এই যে ভিডিওটা দেখা হচ্ছে, ভিডিও যারা দেখছে এটা হস্তা নক্ষত্রের মানুষই। আপনাদের আমাকে কিছু বলতে হবে না, কমেন্টও করতে হবে না। আপনারা নিজেরাই একটু পিছনে ফিরে তাকান, নিজের যে ছোটোবেলার দিনগুলো একটু খেয়াল করেন, তাহলেই সব কিছু বুঝে যাবেন যে কী করা উচিত ছিল আর আপনি কী করেছিলেন। এই যে মঙ্গলের দশা, এই মঙ্গলের দশায় আপনি যত রকমের ভুল আছে করবেন, যত রকমের ভুল আছে, অর্থাৎ বিপথে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। যদি চন্দ্রের উপরে শনির নিয়ন্ত্রণ না থাকে, অথবা বৃহস্পতির নিয়ন্ত্রণ না থাকে, বা বুধ পজিশনে না থাকে, খুব সমস্যা। এই মঙ্গলকে তখন মঙ্গলের প্রভাবে, মঙ্গলের দশায় তখন কিন্তু জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি ভুল পথের দিকে যাবেন, এইটা মোটামুটি শিওর। এই জন্য হস্তা নক্ষত্রের মানুষ অধিকাংশ সময়ই কৈশোরটা ভালো না করতে পারলে বাকি জীবনে ভালো করতে পারে না, ওখান থেকেই তারা পড়ে যায়। আর যদি মঙ্গল পজিশনে থাকে তাহলে এই জায়গাটা তারা পার করে যায়। এবার দেখুন, মঙ্গল শেষ হতে না হতেই চলে আসছে হচ্ছে রাহু। দেখলেন রাহুর দশা চলে আসলো, তাহলে আপনারা কি ধরনের দশা পাচ্ছেন এইটা একটু ভাবুন। রাহুর যে দশা আপনারা পেলেন দীর্ঘ সময়, এই রাহুর দশায় আপনাদের জীবন উঠবে না নামবে সেটি কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাহু রাহু হচ্ছে এই মিথুনে তুঙ্গি হয়, খুবই বলবান। সেক্ষেত্রে বুধের পজিশনটা খুব জরুরি, রাহুর পজিশনটা খুব জরুরি। রাহু কোথায় আছে, কার নক্ষত্রে আছে, এবং সেখানে কি ভালো সম্বন্ধ স্থাপন করলো কি না, এর উপর ডিপেন্ড করছে আপনাদের যে বাকি সময় 18 বছরের মতন সময় আপনারা পাচ্ছেন। পান না করে তো আপনারা সামনে যেতে পারবেন না। তাহলে সেখানে যদি 18 পান, তাহলে এখানে যদি 17 হয় সর্বোচ্চ, আর ওখানে 18, 35, সর্বোচ্চ 35 বছর আপনার হয়। 35-এর অনেক কম হবে আপনাদের, সেটিও সম্ভব, কিন্তু সর্বোচ্চ 35 হতে পারে। তাহলে কি হলো, কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে আপনারা অনেকেই এই রাহুর দশাতেই কর্ম লাভ করবেন। এবার আপনারা বলেন, হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের কথা, সেখানে রাহুর দশায় ভালো করা কতজনের পক্ষে সম্ভব বলেন তো? কারণ হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে তো বুধের মতন গ্রহ, চন্দ্রের মতন গ্রহ নিয়ন্ত্রণ করছে। তারপরে যে গ্রহ আসলো, সেও আসলো মঙ্গল, যেও হচ্ছে হঠকারী। এরপরে যে গ্রহ আসলো রাহু, সেও তো ওই রকমই হঠকারী। তাহলে এত সহজ তো না। এই বিষয়টা কি এত সহজ হলো হস্তা নক্ষত্রের জীবন পার করা? এই যে আপনারা বলেন যে আমাদের জীবন অনেক কষ্ট, এই কারণে কষ্ট। আর টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে এই যে রাহুর দশা পার করে যাদের যাদের বড় ধরনের কন্ট্রোল আছে যা জন্মছকে, এই কন্ট্রোলটা ছাড়া এই রাহুর দশা পার করে যাওয়া খুব মুশকিল কাজ, কোনো রিলেশন না করে, কোনো বিয়ে না করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে, রাহুর দশা পার করে যেতে পারে না কেউ। কারণ হচ্ছে এই সময়ে নানান দিক থেকে বিয়ের অফার আসবে, সম্পর্কের অফার আসবে, এবং অধিকাংশ মানুষই এই সমস্ত এই ট্র্যাপে পড়ে যায়, গিয়ে জীবন ধ্বংস করে ফেলে। এই কথা তো সত্যি। আপনারা যে বলেন আমাদের জীবনে খুব কষ্ট, এই 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 ঘটনার কারণেই কিন্তু আপনাদের জীবনে এত কষ্ট। দেখুন, এর পরে যে বৃহস্পতির দশাটা আসে, রাহুর পরে বৃহস্পতির দশা, এই বৃহস্পতি হচ্ছে আপনাদের জন্য রাজযোগকারী গ্রহ। এইবার ভালো মানে খুবই ভালো, সর্বোচ্চ নৈসর্গিক গ্রহ, শুভ গ্রহ, তার দশা পাবেন, এবং সে একই সাথে রাশি সাপেক্ষে অনেক অনেক ভালো পজিশন নিয়ে আছে। চতুর্থপতি, সপ্তমপতির ফল এই বৃহস্পতি দিবে একা, এবং আপনাদের রাশিপতি বুধ, এবং সে একই সাথে দশমপতি বুধ বৃহস্পতি মিলে 4 কেন্দ্র দখল করে আছে। বুঝুন এবার। কিন্তু সেই পর্যন্ত কি আপনারা পৌঁছাতে পারেন? সেই পর্যন্ত পৌঁছানো তো সহজ কাজ না। অর্থাৎ এই রিয়েলাইজেশনটা আপনাদের কখন হচ্ছে? এই রিয়েলাইজেশনটা হচ্ছে অনেক অনেক পরে, যখন আসলে বয়সটা শেষ। মোটামুটি বিয়ে থা করেছেন, ভুল করেছেন, করে একবার ডিভোর্স নিয়েছেন, বা 2বার ডিভোর্স নিয়েছেন, বা কেউ ছেড়ে চলে গিয়েছে, একা আছেন, বা চাকরি করতে করতে ছেড়ে দিয়েছেন, বা আপনাকে কেউ ছেড়ে দিয়েছে, বা বিয়োগ,
বিয়োগ ব্যথা, অর্থাৎ হয় স্বামী মারা গিয়েছে, অথবা ছেলে চলে গিয়েছে, অথবা স্ত্রী মারা গিয়েছে, ছেলে চলে গিয়েছে, বা সন্তান চলে গিয়েছে, কোনো না কোনো কিছু, কোনো না কোনো বিয়োগ ব্যথা আপনার জীবনে আছেই। এই যে বৃহস্পতির দশা আসলো, তখন মনে হচ্ছে আমার কিছু একটা করা দরকার, আমি যা জীবন বেঁচেছি এটা ভুল জীবন বেঁচেছি, এবার মনে হচ্ছে। আর তখন আপনার মধ্যে যে আসল যে সত্তা ছিল সেটি জাগ্রত হবে বৃহস্পতির কারণে। কারণ ওই যে বললাম, বৃহস্পতি আর বুধ মিলে কেন্দ্র চারটা কেন্দ্রের ফল দেবে, অর্থাৎ টোটালি বাস্তববাদী যে ধারা সেটির ব্যালেন্স নিয়ে চলে আসবে বুধ বৃহস্পতি মিলে। এই হচ্ছে ব্যাপার। তখন আপনার মধ্যে দেখা যায় যে বৃহস্পতির যে সত্তা আছে, আসল সত্তা, অর্থাৎ জ্ঞান, বুদ্ধি, বিবেক, দূরদর্শিতা, প্রজ্ঞা, এরকম নানান কিছু চলে আসবে। এই জন্য আপনারা দেখবেন যে মাঝ বয়সের পরে, অর্থাৎ 35-এর পরে, এরকম একটা সময় 35-40-এর দিকে হস্তা নক্ষত্রের মানুষের মধ্যে আধ্যাত্মিকতার বিস্তারটা বেশি হয়। অর্থাৎ স্বাভাবিক যে জীবন, অর্থাৎ বাস্তব জীবন, যে এই বাস্তব জীবনে তারা যে পরামর্শগুলো দেয় অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। তারা অনেক ভালো মানে পরিস্থিতিকে রিড করতে পারে, আরেকজনের মাইন্ডকে রিড করতে পারে, আরেকজনকে সুন্দর পরামর্শ দিতে পারে। এক মানে সব কিছুর কাছ থেকেই আঘাত পেয়ে সে নিজেই এক সম্পদে পরিণত হয়েছে। এই বৃহস্পতির দশায় দেখবেন আপনারা, কেউ কেউ শিক্ষকতার পেছনে ছোটেন, ম্যাক্সিমাম মানুষ শিক্ষকতার পেছনে ছোটে, কোনো পরামর্শদাতা হয়ে থাকে, কনসালট্যান্ট হিসেবে কাজ করতে পছন্দ করে, বা হাতের কাজ যে কোনো কিছু করতে পছন্দ করেন আপনারা। এই বৃহস্পতির কারণ, বৃহস্পতি যে পজিশনে থাকবে, লগ্ন থেকে যে পজিশনে থাকবে, সেই অনুযায়ী আপনাদের কর্মটা নির্ধারিত হয়ে থাকে। তা আপনারা এই যে বলেন যে আমাদের জীবনে অনেক কষ্ট, তো মূল যে কষ্টের কারণ আশা করি আমি ব্যাখ্যা করতে পেরেছি। আর বৃহস্পতির দশা শেষ করে যদি কেউ আসেন, তো তাহলে পাবেন শনির দশা। তো শনির দশায় জীবনে টোটালি আধ্যাত্মিকতা। হস্তা নক্ষত্রের মানুষের জীবনে সর্বশেষ পর্যায়ে আধ্যাত্মিকতায় আসে শনির কারণে। হস্তা নক্ষত্রের মানুষ যদি জীবনের এই যে সময়টার কথা বললাম, এই সময় যদি ভালো না করে, তাহলে শেষ জীবন অনেক কষ্টে যায় এবং তীব্র উপলব্ধি হয়ে থাকে। আর যদি ভালো করতে পারে এই সময়, তাহলে সেখানে টোটালি আধ্যাত্মিকতার মধ্যে চলে আসে, শনির প্রভাব তাদের মধ্যে আসে, টোটালি তারা দার্শনিক সত্তা পেয়ে যায়। এবং তারা এই যে আমি দেখেছি যে হস্তা নক্ষত্রের মানুষদের মধ্যে নাট্যকার হওয়া, লেখালেখি করা, গায়ক, গলার সুর ভালো, বা হচ্ছে ডান্স করতে পারে, বা কোনো কিছু বাজাতে পারে, কোনো না কোনো দক্ষতা থাকেই। কিন্তু এইটা তাদের জীবনের যে মূল সময়, বিশেষ করে রাহুর দশা, এই রাহুর দশা আর বৃহস্পতির দশা, মূলত আমি গুরুত্ব দিচ্ছি রাহুর দশাকে। এই রাহুর দশাতে যারা এই কাজটা করতে পারে, কারণ রাহু তো আপনার কর্মঘরে তুঙ্গি হয়, এই জন্য রাহুর পজিশন যদি জন্ম সময় আপনার ভালো থাকে, মঙ্গলের সময় আর চন্দ্রের সময়টাকে জাস্ট একটু ম্যানেজ করে নিয়ে ওখানে যদি পৌঁছে যেতে পারেন ভালোভাবে, তাহলেই হয়েছে। কারণ হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষরা তো দেখে তো মনে হয় খুব শান্তশিষ্ট, কিন্তু তাদের ভিতরে তো ঝড় হয়ে যায়। কারণ হচ্ছে তাদের দশাগুলো কি আপনি দেখেন, চন্দ্রের দশা, মঙ্গলের দশা, রাহুর দশা, তাহলে যে ঝড়ের মধ্য দিয়ে তারা যায়, তাদের মুখ দেখে কিন্তু বোঝা যায় না। তাদের মুখ দেখে মনেই হয় না যে তারা এত ঝড় ঝাপটা সামলে এসেছে। তাহলে তারা আধ্যাত্মিক, জন্মগতভাবেই তারা আধ্যাত্মিক, না হলে তাদের মুখে এইগুলো প্রকাশ পায় না কেন? এবং অনেক হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আছে, আশ্চর্যজনকভাবে এত কিছু পার করার পরও তাদের হাতের রেখার সংখ্যা খুবই কম। হাতের রেখার সংখ্যা যদি কম হয়, তাহলে আপনি বুঝুন তারা যে কোনো কিছুকে কিভাবে দেখে। অর্থাৎ ক্ষমা করে দেওয়া, লেট ইট গো, ক্ষমা করে দেওয়া, সব কিছুকে তার মতন করে ছেড়ে দিতে পারার যে অনন্য মানসিকতা, তার কারণেই কিন্তু আপনারা এরকম হয়ে উঠতে পেরেছেন। না হলে এত কিছু মাথায় নিয়ে তো পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম হবে। আমি হস্তা নক্ষত্রের দুর্বলতা সম্পর্কে ভিডিও দিয়েছি কিনা আমার মনে নেই, কিন্তু হস্তা নক্ষত্রের 27টি গুণ নিয়ে ভিডিও দিয়েছি আমি। আপনারা চ্যানেলে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, যে কেন হস্তা নক্ষত্র অনন্য নক্ষত্র। 27টি গুণ রয়েছে, মানবিক গুণ, এগুলো লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। দেখবেন যদি পছন্দ হয়, মিলিয়ে দেখবেন, আপনার সাথে সবই মিলবে। কিন্তু সব কিছুর ক্ষেত্রে প্রয়োজন, কন্ট্রোলটা প্রয়োজন, নিজের জীবনে কন্ট্রোল প্রয়োজন। কন্ট্রোল ছাড়া যেটা সময় না, সেই সময়ে
তারই আগের কাজ বা তারই পরের কাজ যদি করে ফেলেন তাহলে তো বিপদ নিশ্চিত, তাই না? তো সেটাই আমি শেষ পরামর্শ দিয়ে আপনাদেরকে যে কর্মজীবন সম্পর্কে আলোচনা করলাম সেটি দিয়েই শেষ করব। আপনারা, আমি জানি না কতটুকু কি এই তথ্য মানে এখান থেকে কতটুকু কি পেলেন। সময় নষ্ট হতে পারে আপনাদের যদি মনে হয়, তবে আমি যতদূর জানি হস্তা নক্ষত্রের মানুষের ধৈর্য অনেক বেশি। আমি যে ধৈর্য কাদের কতটুকু ধৈর্য এই বিষয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা একটু নিচে নেমেছেন, কিন্তু অতও নিচে নামেননি আপনারা। তারপরও র্যাঙ্ক করা নক্ষত্রই, অর্থাৎ ইসের দিক থেকে কি বলে, ধৈর্যের দিক থেকে র্যাঙ্ক করা নক্ষত্র। হস্তা নক্ষত্রের মানুষকে আমি খুবই পছন্দ করি এই কারণে যে তারা মুড সুইং করে কথা ঠিক, কিন্তু ক্রিয়েটিভ আইডিয়ার দিক থেকে তারা খুবই ভালো, এবং তাদের মধ্যে রয়েছে ধৈর্য। এই দুটো গুণকে আমি খুবই প্রাধান্য দিয়ে থাকি সকল ক্ষেত্রে। আমি নিজেও যদি বিয়ে করতাম এরকম হস্তা নক্ষত্র, তারপরে হচ্ছে রোহিণী নক্ষত্র, তারপরে হচ্ছে শ্রবণা নক্ষত্র, এই যে তিনটা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এই তিনটাকে কিন্তু আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখতাম। কারণ হচ্ছে এই ধরনের চন্দ্রের নক্ষত্রের মানুষগুলো, তারা, আপনারা জানেন মহাদেবের মস্তকেই চন্দ্র থাকে। চন্দ্রের অনেক আছে, দোষ আছে, একথা ঠিক, কিন্তু তবুও চন্দ্রের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, আপনি তাকে প্রশ্ন করলে সে কোনো না কোনো উত্তর দিয়ে দিতে পারে। এইটাই তার বিশেষ বৈশিষ্ট্য। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে এই বিষয়ে কি করা যায়, কারণ সে যদি বলে দেখো যা ভালো মনে হয় করো, এইটা তো কোনো উত্তর হতে পারে না। তাহলে আমি প্রশ্ন কেন করলাম? ঠিক এই জায়গাটাই হস্তা নক্ষত্রের গুরুত্ব রয়েছে, যেখানে তারা তাদের বুদ্ধিই শুধু কাজে লাগায় না। মানে বুদ্ধির ক্ষেত্রে তো মস্তিষ্কের যে বুধের যে পাওয়ার, চন্দ্রের যে পাওয়ার, এটা লাগছে। অর্থাৎ বুদ্ধির পাওয়ার আর হচ্ছে চন্দ্রের যে মনের কারকতা, এইটা কাজে লাগছে। আর হস্তা মানে হাতও তার অ্যাক্টিভ থাকছে। অর্থাৎ হস্তা নক্ষত্রের মানুষ অলস কখনো হয় না। তাহলে দেখুন কতগুলো বিষয় এখানে চলে আসছে। তাহলে হস্তা নক্ষত্রের মানুষের জীবনে কর্মক্ষেত্রটা কি আসলেই ভালো হওয়ার কথা না? কারণ যে গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে বা যে গ্রহগুলো দশায় আসছে, তারা কিন্তু তাদের জীবনে যত কিছুই ওলটপালট করুক না কেন, তারা এই উত্তাল সাগরে দক্ষ নাবিক হওয়ার মতন যোগ্যতা অর্জন করে ফেলছে। অবশ্যই তারা যে দশা পার করছে, তারা এই উত্তাল সাগরের ভিতর দিয়েই তারা যাচ্ছে, কিন্তু তারা দক্ষ নাবিক অবশ্যই হয়ে উঠছে। এটা নিয়ে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। আপনারা হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা, আপনাদের কর্ম বিষয় নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, আমি জানি আলোচনা গুছিয়ে আমি বলতে পারিনি, কিন্তু আপনাদের ধৈর্যের কারণে আপনারা আশা করব যে এর যে মূল পয়েন্টগুলো সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের এই ভিডিওটা এখানে শেষ করব। এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে, তাহলে আপনাদেরকে আমি আবারও নতুন কোনো ভিডিও দেব আপনাদের কোনো একটা বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।